প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের ব্যাংক লকারে তল্লাশি। আজ সাদার্ন এভিনিউয়ে একটি ব্যাংকে তল্লাশি চালাবে সিআইডি। ইতিমধ্যেই ভারতীর দুটি লকার ভাঙার অনুমতি দিয়েছে ঘাটাল আদালত। লকারগুলিতে বিপুল পরিমাণ টাকা এবং সোনা থাকার সম্ভাবনা, যদিও ভারতী ঘোষের দাবি তার কাছে যা সোনা রয়েছে সবই পৈতৃক সূত্রেই পাওয়া গিয়েছে। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ সকালে ভবানী ভবনে প্রথমে ভারতী ঘোষের স্বামী আসেন এমএভি রাজু। সেখানে সিআইডির কর্তারা তার সাথে কথা বলেন, জিজ্ঞাসাবাদ করেন তাকে, তার বয়ান রেকর্ড করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু ভারতী ঘোষের স্বামী এবং আইনজীবীকে নিয়ে যাওয়া হয় সাদার্ন এভিনিউয়ের ওই ব্যাংকে, যেখানে রয়েছে ভারতী ঘোষের নামে দুটি লকার। সেই লকার দুটি কিন্তু আজ খোলা হবে। সাদার্ন এভিনিউ থেকে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। আমরা কথা বলে নেব তার সঙ্গে। অভিজিৎ, জানতে চাইবো, ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ভারতী ঘোষের স্বামী, আইনজীবী সেখানে উপস্থিত রয়েছেন, ঠিক কখন থেকে শুরু হবে এই লকার খোলার প্রক্রিয়া? সৌমাদিত্য, দাসপুর থানার সোনা লুট ও আর্থিক তছরূপের মামলার ক্ষেত্রে ভারতী ঘোষের এই যে দুটি লকার, অর্থাৎ এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সাদার্ন এভিনিউয়ের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে দুটি লকার রয়েছে, সিআইডির তদন্তকারী অফিসাররা তারা জানতে পেরেছেন, তাদের সন্দেহ যে এখানে হিসাব বহির্ভূত বহু সম্পত্তি রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের এই প্রাক্তন পুলিশ সুপার এই ভারতী ঘোষের স্বামী পিএভি রাজু, তাকে নিয়ে আসা হয়েছে এই ব্যাংকে এবং এখন ব্যাংকের ম্যানেজারের ঘরে প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র, সেই সমস্ত কাগজপত্র ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং তারপরেই সিআইডি আধিকারিকদের, তদন্তকারী অফিসারদের উপস্থিতিতে এবং ভারতী ঘোষের স্বামী পিএভি রাজুর উপস্থিতি এবং আইনজীবীরা থাকবেন কিনা সেই বিষয়ে এখনও কোনো সুনিশ্চিত ঘটনা ঘটেনি। অর্থাৎ তিনজন আইনজীবী রয়েছেন এখানে। সকাল থেকেই এখানে ছিলেন ভারতী ঘোষের আইনজীবী, তিনি রয়েছেন। পাশাপাশি আরও দুজন আইনজীবী তারা ভবানী ভবনে ছিলেন, তারাও ব্যাংকে প্রবেশ করেছেন এবং সিআইডির 5 জন তদন্তকারী অফিসার রয়েছেন ভেতরে। এবং যেটা জানা গেছে যে যে দুটি লকার ভারতী ঘোষ বারবার দাবি করেছেন যে দুটি লকারে তার পৈতৃক সম্পত্তি রয়েছে, অর্থাৎ তিনি বিয়ের সময় 1994 সালে বিয়ের সময় তিনি যে সোনা পেয়েছিলেন তার বাড়ির তরফ থেকে, বাপের বাড়ির তরফ থেকে, সেই সোনাই এখানে রাখা রয়েছে। প্রায় 930 গ্রাম সোনা রাখা রয়েছে, এমনটাই তিনি দাবি করেছেন আইনজীবীর মারফত। ভারতী ঘোষ তিনি ভিন রাজ্যে থাকায় গতকালই সিআইডি আধিকারিকরা তার আইনজীবীকে চিঠি দিয়েছিলেন যে তারা এই দুটি লকার খুলে দেখবেন এবং সেই মারফত আইনজীবীরা চিঠি দেন যে ভারতী ঘোষ এই মুহূর্তে বাইরে রয়েছেন, তার স্বামী এখানে রয়েছেন। দুটি লকারের একটা পিএভি রাজুর সঙ্গে, অর্থাৎ ভারতী ঘোষ এবং তার স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট এবং আরেকটি ভারতী ঘোষ এবং তার ছেলের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে এবং ভারতী ঘোষের পুত্র এই মুহূর্তে বিদেশে রয়েছেন, তার ফলে তার পক্ষে আসা সম্ভব হচ্ছে না। তাতে ভারতী ঘোষ অথেন্টিকেশন বা অনুমতি দিয়েছেন পিএভি রাজুকে এই লকার খোলার সময় উপস্থিত থাকার জন্য এবং এই দুটি লকারই আর কিছুক্ষণের মধ্যে খোলা হবে সিআইডির তদন্তকারী অফিসারদের উপস্থিতিতে এবং ব্যাংক ম্যানেজারের উপস্থিতিতে এবং সেখানে খতিয়ে দেখা হবে যে ভারতী ঘোষ যেটা দাবি করেছেন যে আয়কর বিভাগ এবং এনফোর্সমেন্ট বিভাগকে তিনি যে ডিক্লারেশন দিয়েছেন যে যত সোনা রয়েছে বা যা যা নথি রয়েছে তার বাইরে, অর্থাৎ হিসাব বহির্ভূত কোনো সম্পত্তি রয়েছে কিনা সেটা সিআইডি আধিকারিকরা বা তদন্তকারী অফিসাররা তারা খতিয়ে দেখছেন। কারণ তাদের যেটা সন্দেহ যে নোটবন্দির সময় 2016 নোটবন্দির সময় যে ভারতী ঘোষ বিপুল আর্থিক তছরূপ করেছিলেন, এমনটাই তাদের অভিযোগ এবং বহু সোনা তিনি এই নোটবন্দির যে খেলা, সেই বহু টাকা এই বেআইনিভাবে তিনি সোনার কারবারে লগ্নি করেছিলেন এবং এই পুরনো নোট সোনার কারবারে যে লগ্নি করেছিলেন সেই বিষয়টা কিন্তু সিআইডির তদন্তকারী অফিসাররা নজরে এসেছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাদার্ন এভিনিউয়ের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1994 সাল থেকে ভারতী ঘোষের দুটি লকার রয়েছে এবং সেই দুটি লকারই সিআইডি তদন্তকারী অফিসাররা তারা তল্লাশি করতে চলেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই তল্লাশির কাজ শুরু হবে। অর্থাৎ ভারতী ঘোষের যে দুটি লকার এই ব্যাংকে রাখা রয়েছে সেই দুটি লকার খুলে দেখা হবে যে ভারতী ঘোষ যে ডিক্লারেশন দিয়েছিলেন সেই ডিক্লারেশনের বাইরে কোনো বেআইনি বা অন্য কোনো সম্পত্তি রয়েছে কিনা বা নথি রয়েছে কিনা সেটা সিআইডি তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখবেন। তারই প্রক্রিয়া চলছে, আরো বেশ কিছুক্ষণ লাগবে এই দুটি লকার অনুসন্ধান করতে। ফলে একদম সেদিকে নজর রেখে চলবো আমরা। অভিজিৎ চন্দ আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা হচ্ছিল সাদার্ন এভিনিউয়ের সেই ব্যাংকের সামনে থেকে, যেখানে রয়েছে ভারতী ঘোষের দুটি লকার রয়েছে, যেখানে মনে করা হচ্ছে, সিআইডি মনে করছে যে হিসাব বহির্ভূত সোনা এবং
অন্যান্য নথি সেগুলো থাকতে পারে। যদিও ভারতী ঘোষের দাবি তার কাছে যা শোনা রয়েছে সব পৈতৃক সূত্রেই পাওয়া। ইতিমধ্যেই সাদার্ন এভিনিউয়ের এই ব্যাংকে পৌঁছে গিয়েছেন ভারতীর আইনজীবী পিনাকি ভট্টাচার্য, পাশাপাশি এমএভি রাজু ভারতী ঘোষের স্বামী, তিনিও পৌঁছে গিয়েছেন। আমরা কথা বলেছিলাম ভারতের আইনজীবী পিনাকি ভট্টাচার্যের সঙ্গে, কি জানিয়েছেন তিনি একবার শুনে নেব। সিআইডি লকারটা খুলে দেখবে ওখানে কি আছে না আছে। অ্যাকচুয়ালি এখানে লকারে যা যা আছে সেগুলো সমস্ত কিছু গভর্নমেন্টের কাছে 1994-এই ডিক্লারেশন দেয়া আছে। এখানে ওনার যে সমস্ত গয়না আছে সে সমস্ত গয়নাগুলো ওনার সমস্ত বাপের বাড়ি সূত্রে পাওয়া, ওনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি এবং বিয়েতে পাওয়া। তা সত্ত্বেও ওরা এখানে খুলে যদি তার বাইরে কিছু যদি পায় তাহলে তারা সেগুলো সিজ করতে পারে। সিআইডি আবার নোটিশ দিয়ে ওনাকে কালকে নোটিশ দিয়েছিল, দিয়ে বলেছে যে ওখানে 41-এর ইন্টারোগেশন চলবে। সেই অনুযায়ী উনি গেছেন ওখানে, ওনার 41-এর ইন্টারোগেশন চলছে ভেতরে। ব্যাংক কর্তৃপক্ষ ওদেরকে জানিয়েছে আজকে আসা হবে বলে ওরা খুলে বসে আছে। এর পাশাপাশি ভারতী ঘোষের আইনজীবীর বক্তব্য যেরকম ভাবে শুনলাম, এমএভি রাজু অর্থাৎ ভারতী ঘোষের স্বামী, তিনি আজ সকালে ভবানী ভবনে যান এবং সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যেই ওই ব্যাংকেও পৌঁছে গিয়েছেন এমএভি রাজু। আমরা জেনে নেব এই কি কথাবার্তা হলো সিআইডি কর্তাদের সঙ্গে, কি ধরনের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় ভারতী ঘোষের স্বামীকে, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, এদিন সকাল 8টা নাগাদ আইনজীবীকে নিয়ে এমএভি রাজু ভবানী ভবনে গেছিলেন এবং সেখানে প্রায় 2 ঘন্টা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান রেকর্ড করা হয়েছে। মূলত প্রথমে তিনি যখন যান, এর আগে 2 বার তাকে নোটিশ করে ডাকা হয়েছিল, তিনি যাননি শারীরিক অসুস্থতাজনিত কারণে। আজকে তিনি গিয়েছিলেন, তাকে সবার প্রথমে তার বয়ান কি এই গোটা বিষয় সেই সংক্রান্ত বিষয় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ প্রথমে তাকে তার সম্পত্তি কোথায় কত রয়েছে, কতগুলি তার অ্যাকাউন্ট রয়েছে, তাতে কত টাকা পয়সা রয়েছে এবং কোথায় কোথায় তার প্রপার্টি রয়েছে এই কলকাতাতে এবং জেলাতে, পশ্চিম মেদিনীপুর থেকে আরম্ভ করে জেলাতে কোথায় কি প্রপার্টি রয়েছে তার তালিকা তার কাছ থেকে দেওয়া হয়। এবং সেই হিসেবে এমএভি রাজু একটি খাতাতে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তিনি লিখে দেন। পরবর্তী সময় সেগুলোকে নথিভুক্তও করেন। এর পাশাপাশি তার বাইরে, কলকাতার বাইরে অন্যান্য রাজ্যে কোথায় কি সম্পত্তি রয়েছে, কোথায় কোনো ফ্ল্যাট রয়েছে কিনা, এই বিষয়গুলো জানতে চাওয়া হয়। ভারতী ঘোষ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়, যে যেমন ভারতী ঘোষের সাথে তার নিয়মিত কথা হয় কিনা, শেষ কবে দেখা হয়েছিল এবং এই যখন তল্লাশি চলছিল সেই সময় তার সাথে কোনো কথা হয়েছিল কিনা, এই যাবতীয় বিষয় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ইউকো ব্যাংকের, এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার যে সাদার্ন এভিনিউ, যেখানে এই মুহূর্তে তদন্তকারীরা তদন্ত করছেন, তার লকার সার্চ করছেন, এইখানে কি কি সম্পত্তি সেখানে রয়েছে, কবে তিনি লকার খুলেছিলেন, এই যাবতীয় বিষয় তার কাছ থেকে বিশদে জানতে চাওয়া হয়। বেশ কিছু প্রশ্নের তিনি কিন্তু উত্তর এড়িয়েছেন, বিশেষ করে প্রপার্টি সংক্রান্ত বেশ কিছু নথি যা বেনামে মাধুরদহের ফ্ল্যাট থেকে গোয়েন্দারা পেয়েছিলেন, সেই সংক্রান্ত প্রশ্ন যখন তাকে করা হয় যে কেন বেনামে সম্পত্তির দলিল তার ফ্ল্যাটে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি চেপে গিয়েছেন। কিছু কথাতে তার বয়ানে অসঙ্গতিও রয়েছে। যাবতীয় বিষয়টি ভিডিও রেকর্ড করা হয়েছে, তার কারণ এর আগে এমএভি রাজুর তরফে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সিআইডির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছিল, বা বৈধ কাগজপত্র ছাড়া সিআইডি কি করে তার বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি করছে, এই নিয়ে নেতাজি নগর থানা এবং আনন্দপুর থানাতে তিনি কমপ্লেনও করেছিলেন। তাই পরবর্তী সময় আইনি কোনো জটিলতা যাতে সিআইডির সম্মুখীন না হতে হয়, সেই কারণে তারা কিন্তু প্রথম থেকে সিআইডি তৎপর। এর আগে আমাদের কিছু তল্লাশির সময় ভিডিওগ্রাফি করা হয়েছিল প্রত্যেকটি তদন্তকারীদের যারা কিনা এই রেড করেছিল। আজকেও যারা জিজ্ঞাসাবাদ করেছেন এমএভি রাজুকে, একেবারে কথোপকথন তাদের যে প্রায় ঘন্টা 2 ধরে কিন্তু এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে, তার বয়ান রেকর্ড করা হয়, ভিডিও রেকর্ডিংও হয় গোটা এই জিজ্ঞাসাবাদ পর্বের। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু ভারতী ঘোষের স্বামী পৌঁছে গিয়েছেন সাদার্ন এভিনিউয়ের ওই ব্যাংকের, এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই ভারতী ঘোষের 2টি লকার তল্লাশি চালাবে সিআইডি কর্তারা। উপস্থিত আছে সেখানে ভারতী ঘোষের আইনজীবীও। যেতে তো দেবেন। আসি পরের খবরে। 2 টাকা কেজি দরে চালের মান খারাপ, মুখ্যমন্ত্রীর কোপে পড়ে এবার কড়া পদক্ষেপ খাদ্য দফতরের। আজ খাদ্য ভবনে ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের নিয়ে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রীর ক্ষোভ, 2 টাকা কেজি দরে যে চাল রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব মানুষদের দেওয়া হয় তার মান অত্যন্ত খারাপ। মুখ্যমন্ত্রীর কোপে পড়ে এবার কড়া পদক্ষেপ খাদ্য দপ্তরের। আজ সকালবেলাতেই খাদ্য ভবনের ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের নিয়ে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই বৈঠক সম্পর্কে আমরা আরো জেনে নেবো, কথা বলে নেবো। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। আবির, জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত নিম্নমানের চাল কিভাবে রেশন দোকান থেকে গ্রাহকদের কাছে গিয়ে পৌঁছলো
সেই প্রশ্নের সদুত্তর ঝাড়গ্রাম এবং নদিয়ার করিমপুর এবং পলাশীর ওই দোকানদার, ডিলার এবং ডিস্ট্রিবিউটর তাদের তরফ থেকে কোনো ধরনের উত্তর এখনো পর্যন্ত তারা পাননি। এই হিসাবের পরিপ্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত আজকে সকালবেলায় গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম এবং নদিয়ার মোট 6 জন যে ডিস্ট্রিবিউটর যারা রয়েছে, এমআর ডিলার ডিস্ট্রিবিউটর, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারা রাজ্য সরকারের সঙ্গে কোনোভাবেই আর এই ধরনের খাদ্যদ্রব্য সরবরাহের সঙ্গে যুক্ত করতে পারবেন না। এবং অপর যে কতগুলি দোকান, সেক্ষেত্রে ঝাড়গ্রামের 11টি দোকান এবং নদিয়ার 5টি দোকান চিহ্নিত করা হলো, করিমপুর এবং পলাশী, যাদের কাছ থেকে পচা চালগুলি বেরিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ওই পচা চাল কোথায় পেলেন, কবে তাদের কাছে চাল এসেছিল, তার যে হিসেব নিকাশ চাওয়া হয়েছে তাও এখনো পর্যন্ত বৈঠকে রাজ্যের খাদ্যমন্ত্রী এবং খাদ্য দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তাদের সামনে উপস্থিত করে উঠতে পারেননি। ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দপ্তর আজকে যেটা সিদ্ধান্ত নিতে চলেছে যে গোটা ঘটনায়, যে পচা বা নিম্নমানের চাল সরবরাহের ঘটনায় তদন্তভার তারা সিআইডির হাতে তুলে দেবে। তবে কারা কেন এই চাল পেলেন এবং কিভাবে তারা সরবরাহ করলেন সেটা জানার জন্যই আজকের এই মূলত বৈঠকটি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই ব্যবস্থা খাদ্য দপ্তরের। ঝাড়গ্রামের 1 জন, নদিয়ার 5 জন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এর পাশাপাশি ঝাড়গ্রামের 4 এমআর ডিলারকেও শো কজ করা হয়েছে। একই সঙ্গে খাদ্য ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। অন্যদিকে গতকাল মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে 2 টাকা কেজি চালের মান নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনে নেব। 24 টাকা কেজি যে চালটা লোকে পেতে পারে, যেটা আমি 2 টাকায় দিচ্ছি, আমি তো 22 টাকা সাবসিডি দিচ্ছি 1 কেজির জন্য। একটা পরিবারে 5 জন লোক থাকলে 5 25 কেজি চাল গম মিলিয়ে আমাকে সাবসিডি দিতে হচ্ছে। এক কেজিতে আমাকে 22 টাকা সাবসিডি দিতে হচ্ছে। গভর্নমেন্টের কত টাকা যাচ্ছে? সুতরাং আমি কেন খারাপ পচা জিনিস কিনবো? কে কে দিয়েছে আইডেন্টিফাই করো। মনোজ দরকার একটা টিম তৈরি করো, প্রতি জেলায় একটা করে টিম পাঠাও, টু ক্রস চেক অল দিস, ঠিক আছে? এবং টিম পাঠিয়ে ক্রস চেক করে আমাকে রিপোর্ট দেবে 7 দিনের মধ্যে। কুশমন্ডিতে ধর্ষণের পর পাশবিক নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও এক। ইটাহার থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকালই ধৃত রামপ্রবেশ শর্মা নামে এক যুবক, অভিযুক্ত 2 জনকেই আজ বুনিয়াদপুর আদালতে পেশ করা হবে। এর পাশাপাশি নির্যাতিতা তরুণীর অবস্থা এখনো সংকটজনক। মালদা মেডিকেলে তার চিকিৎসা চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপ সান্যাল। অনুপের কাছ থেকে এই বিষয়ে আরো জানবো। অনুপ, জানতে চাইবো তোমার কাছ থেকে। কুশমন্ডি যে নারকীয় ধর্ষণ ঘটনা, সেই ঘটনায় প্রথমেই পুলিশ রাম প্রবেশ শর্মাকে গ্রেপ্তার করেছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে টেস্ট করে আজ আরো একজন আন্ধারু বর্মন নামে ইটাহার থেকে আরো একজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আজ বুনিয়াদপুর মহকুমা আদালতে হাজির করবে পুলিশ। সময় আরো একজনকে কিন্তু ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সেও সরাসরি যুক্ত বলে কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে সংকটজনক অবস্থা এখনো ওই নির্যাতিতা তরুণীর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেবক দেব শর্মা আমাদের প্রতিনিধির কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে খবর আমরা নিয়ে নেব। সেবক, কি জানতে পারছো এই বিষয়ে? মহিলা তার কিন্তু চিকিৎসার ধারা দিচ্ছেন এবং তার কিছুটা অবস্থার উন্নতি হয়েছে এমনটাই জানাচ্ছেন যারা চিকিৎসকরা। কালকে 2.5 ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়। এরপর আজ সকালে নতুন করে পরীক্ষা করেন চিকিৎসকদের দল। সর্বসময়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দল সিসিউতে পর্যবেক্ষণে রাখছে এই তরুণীকে এবং আজকে সকালে পরীক্ষার পর যেটা জানিয়েছেন চিকিৎসকরা, তাতে করে সেটা আশাবাঞ্জক। কেন এই তরুণী চিকিৎসা ইতিমধ্যে সাড়া দিচ্ছেন, ফলে খানিকটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনই বলার মতো তেমন পরিস্থিতি নয়, এখনো বিপদ মুক্ত এমনটাও বলা যাবে না, এমনটা চিকিৎসকরা জানাচ্ছেন। সর্বক্ষণে পর্যবেক্ষণ চলছে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সমাদিত্য সেবক, ওই তরুণীর কি কি ক্ষতি মূলত হয়েছে যে পাশবিক অত্যাচার তার উপর চলে, তারপরে চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে?
সম্মানিত এই বিষয়ে কিন্তু যেটা জানাচ্ছেন চিকিৎসকরা যে ওই মহিলাকে যৌন নির্যাতনের পাশাপাশি তাকে কিন্তু রড দিয়ে বা বাঁশের কঞ্চি জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়, ফলে গভীর আঘাত তৈরি হয় তার শরীরের অভ্যন্তরে, এর ফলে বেশ কিছু ব্লিডিং হয়, এমনটাই কিন্তু চিকিৎসকদের দল জানিয়েছে। একদমই নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। কথা বলছিলাম প্রতিনিধি সেবক দেব শর্মার সঙ্গে। দুর্ঘটনার খবরের দিকে চোখ রাখবো। মুর্শিদাবাদের জোড়া দুর্ঘটনা, মৃত 1, আহত 19 জন। বেলডাঙ্গায় টোটোয় ধাক্কা মারে একটি ট্রাক্টর দুর্ঘটনায় এক টোটো যাত্রীর মৃত্যু হয়েছে, আহত 4 জন। অন্যদিকে খড়গ্রামের জয়পুরে বাস দুর্ঘটনায় আহত 15 জন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস, আহতদের খড়গ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। মুখে দিলেই মন খুশ, এই স্বাদের ভাগ হয় না। তালশাঁস আকৃতির সন্দেশ, ভিতরে ভরা সুগন্ধি গোলাপ জল, সঙ্গে গুরুপাক দিয়ে তৈরি চিনির রস। সূর্য মোদকের এই জল ভরার টানে বিশ্বকবির বজরা প্রায়ই এসে থামত পাতাল বাড়ির ঘাটে। বহু পরিবর্তনের মাঝে আজও অটুটের জনপ্রিয়তা। জানেন কি সূর্য ময়রার জল ভরার নেপথ্য কাহিনী? চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, আলোর কারিকুরি এবং অবশ্যই সূর্য মোদকের জলভরা। জলভরার জন্ম 1290 বঙ্গাব্দে। জন্মের ইতিহাস বেশ মজার। নতুন জামাইকে ঠকাতে হবে, তেলিনীপাড়ার জমিদার গিন্নি ডেকে পাঠালেন সূর্যকুমার মোদককে। তাঁর আবদার, নতুন ধরনের মিষ্টি খাইয়ে বোকা বানাতে হবে জামাইকে। জমিদার গিন্নির আবদার বলে কথা, অনেক ভেবে চিনতে সূর্য মোদক তৈরি করলেন তালশাঁস আকৃতির সন্দেশ। দুধকে চিনির পাক দিয়ে ঘন করার পর ছাঁচে ফেলে তৈরি হলো মিষ্টি। তার পেছন দিকে গর্ত করে ভেতরে ভরে দিলেন সুগন্ধি গোলাপের নির্যাসে মিশ্রিত দোলো বা চিনির রস। নতুন এই মিষ্টি পাঠিয়ে দিলেন জমিদার বাড়িতে। জামাই যেই সেই জল ভরাতে কামড় দিল, জামাইকে দেয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে সেই জল ভরার সেই ভেতরের জল বেরিয়ে আপনার গরদের পাঞ্জাবিতে পড়ে এবং জামাইয়া বলে চমকে যায়। বিয়ে বাড়িতে সবাই তখন হো করে জামাই ঠকেছে, ভেতরে বুঝতে পারিনি, নিয়ে খুব একটা হাসি ঠাট্টা একটা ওঠে। জামাই বাবা জীবন যতই অপ্রস্তুত হন না কেন, সূর্যমোদকের নতুন এই সৃষ্টি যেন সন্দেশের মরুভূমিতে জলে ভরা মরুদ্যান সৃষ্টি করল। জলভরা তালশাঁস পরে জলভরা নামেই প্রতিষ্ঠা পেল। রবীন্দ্রনাথ ঠাকুরের বজরা প্রায়ই এসে থামত চন্দননগরের পাতালবাড়ির ঘাটে। সূর্যমোদক নিজে কবির হাতে তুলে দিতেন তাঁর পছন্দের জলভরা। আজকে চন্দননগরে যদি ভাইফোঁটার উৎসব হয়, জগদ্ধাত্রী পুজোর উৎসব হয়, প্রতিটা পাতে একটা করে জলভরা সন্দেশ থাকে। ভাইফোঁটাতে প্রতিটা ভাইয়ের পাতে একটা করে জলভরা সন্দেশ থাকে। চন্দননগর ছাড়া বাংলার অনেক জায়গাতেই তৈরি হয় জলভরা, তবে তার মধ্যে জল থাকে না। বর্তমানে ছানা, দুধের মান পড়েছে, তবু নিজেদের সন্দেশের মান ধরে রাখতে মরিয়া সূর্যমোদকের বংশধররা। চন্দননগরের এই গর্বের জিআই সার্টিফিকেট দাবি করেছেন এলাকাবাসী। ওয়েস্ট বেঙ্গল যেমন রসগোল্লাতে জিআই সার্টিফিকেট পেয়েছে, তো আমরা চন্দননগরবাসী হিসাবে সেটাই আশা করব যে আমাদের জলভরাও যেন এই জিআই সার্টিফিকেটটা পায়। যুগের সাথে তাল মিলিয়ে আদি জলভরার পাশাপাশি চাহিদা বাড়ছে চকোলেট, ব্ল্যাককারেন্ট, আম, স্ট্রবেরি সহ বিভিন্ন স্বাদের জলভরার। যদিও রসিক বাঙালির এখনো প্রথম পছন্দ ছানার পাকের জলভরা সন্দেশই। চন্দননগর থেকে সৈকত বিশ্বাসের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, হুগলি।